প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন গোয়েন্দা, ভলিউম ৯, গল্প কানা বেড়াল। এখন শুরু করছি তৃতীয় অংশ। ১০। আগে আগে চলেছে কিশোর, দুই সঙ্গীকে নিয়ে যাচ্ছে সালভেজ ইয়ার্ডে। ইয়ার্ডে ঢুকে ওদেরকে দাঁড়াতে বলে সাইকেল রেখে গিয়ে জঞ্জালের গাদায় ঢুকলো সে। সাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে জঞ্জালের ভেতর জিনিসপত্র ঘাটা আর ছুঁড়ে ফেলার আওয়াজ শুনতে লাগলো রবিন আর রবি। করছেটা কি? রবি বুঝতে পারছে না। জানি না, রবিনও পারছে না। আগে থেকে কিছু বলতে চায় না কিশোর, স্বভাব। কাজ শেষ করে তারপর বলে। কি করছে সেই জানে। দুরুম 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 দারুম আওয়াজ হচ্ছে জঞ্জালের গাদায়। রেগে গিয়ে সব যেন ছুঁড়ে ফেলছে কিশোর। অবশেষে শোনা গেল উল্লসিত চিৎকার। হাসি মুখে বেরিয়ে এলো সে, হাতে একটা অদ্ভুত জিনিস। ওখান থেকে বেরিয়ে বলল, জানতাম পাবো, পাশা সালভেজ ইয়ার্ডে সব মেলে। কিশোর কাছে এলে জিনিসটা চিনতে পারলো অন্য দুজন। স্টাফ করা একটা বেড়াল, সাদার উপরে কালো ফোঁটা, তিনটে পা ছিঁড়ে ঝুলছে, একটা নেই, একটা চোখ খসে পড়েছে, চামড়া ফেটে ভেতরে তুলা ছোবড়া সব বেরিয়ে পড়েছে। এটা দিয়ে কি হবে? রবি জিজ্ঞেস করলো। বিজ্ঞাপনের জবাব দেব, হাসি চওড়া হলো কিশোরের। কিন্তু ওটা তো কানা বেড়ালের মতো না। হাত নাড়ল রবিন। না তো কি হয়েছে, হয়ে যাবে, এসো। দুই সুড়ঙ্গ দিয়ে হেডকোয়ার্টারে ঢুকলো ওরা। ছোট একটা ওয়ার্ক বেঞ্চে বসলো কিশোর। ফিরে চেয়ে বলল, রবিন, ফোন করে জিজ্ঞেস করো তো কোথায় যেতে হবে। রবিন রিসিভার তোলার আগেই কাজে হাত দিল কিশোর। রং, ব্রাশ, সুই, সুতো, কাপড়, তুলা, তার আর দ্রুত রং শুকানোর কেমিক্যাল বের করলো। তিনটে পা মেরামত করে সেলাই করলো জায়গা মতো। নতুন আরেকটা পা বানিয়ে লাগালো। শরীরের সেরা জায়গা সেলাই করলো। টিপে চেপে বাঁকা করলো বেড়ালটাকে। পা দুটো বাঁকিয়ে দিল। তারপর রং করতে শুরু করলো। ফোন শেষ করে ফিরে এলো রবিন। কি বলল? মুখ তুলল না কিশোর। বেড়ালের গায়ে ব্রাশ ঘষছে। একটা অ্যান্সারিং সার্ভিসের নাম্বার ওটা, রবিন বলল। 23 সান রকুই ওয়েতে যেতে বলল। এখান থেকে মাত্র 10 ব্লক দূরে। গুড, অনেক সময় আছে। অ্যান্সারিং সার্ভিসের সাহায্য নিয়েছে, তার কারণ বিজ্ঞাপন দেওয়ার সময় লোকটার কোনো ঠিকানা ছিল না। আধ ঘন্টা পর সন্তুষ্ট হয়ে ব্রাশ রাখল কিশোর। একটা কলারে লাল রং করে পরিয়ে দিল বেড়ালের গলায়। ব্যাস হয়েছে, লাল কালো ডোরা কাটা কানা বেড়াল। পা ঠিক মতো বাঁকা হয়েছে তো? হয়েছে। তবু চোখ থাকলে চিনে ফেলবে। কাজ চালানো যাবে আশা করি। আমার কাছেও রবির বিড়ালের মতো লাগছে না, রবিন বলল। না লাগুক, গিয়ে অন্তত দেখাতে পারবো বিড়াল এনেছি। 15 মিনিট পর 33 সান রকুই ওয়ের সীমানায় পাম গাছের একটা জটলায় ঢুকলো তিন কিশোর। ইটের তৈরি ছোট একটা বাড়ি, রাস্তা থেকে দূরে। রংটা একটা সাইনবোর্ড রংচটা একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিল। এর এক সময় ওটা এক ঘড়ি মেরামতকারীর অফিস কাম বাড়ি ছিল। মেঘলা বিকেলে অস্বাভাবিক নির্জন লাগছে বাড়িটা। জানালায় পর্দা নেই, ভেতরে আলো জ্বলছে না। তবে রাস্তা নির্জন নয়। দলে দলে আসছে ছেলেমেয়েরা, হাতে বগলের তলায় স্টাফ করা বেড়াল। নানা জাতের, নানা রঙের, নানা ধরনের। যার কাছে যা আছে নিয়ে এসেছে। বিজ্ঞাপনের সঙ্গে মিলুক না মিলুক, $100 অনেক টাকা। বিক্রির জন্যে সবাই উদ্বিগ্ন। বেশিরভাগই তো মেলে না, রবিন বলল। তবু এনেছে। লোকে কিছু না দিয়েই টাকা নিতে চায়, তিক্ত কণ্ঠে বলল রবি। শুটিং গ্যালারি চালাই তো, লোকের স্বভাব চরিত্র আমার জানা। ওরা ভাবছে, কিশোর বলল।
ওদেরটা পছন্দ হয়ে যেতেও পারে। হলেই করা $100। একটার দামও 10-এর বেশি হবে না, $90ই লাভ। এই সময় নীল একটা গাড়ি ঢুকলো বাড়ির আঙিনায়, ঘুরে চলে গেল ওপাশে। গাড়ি থেকে নেমে দ্রুত হেঁটে গিয়ে দরজার সামনে দাঁড়ালো একজন লোক। দূর থেকে তার চেহারা ভালো মতো দেখলো না ছেলেরা, চিনতে পারল না। দরজার তালা খুলে ভেতরে ঢুকলো লোকটা। হুড়মুড় করে ঢুকতে শুরু করলো ছেলে মেয়ের দল। গাছের আড়ালে হুমড়ি খেয়ে থাকতে থাকতে উত্তেজিত হলো রবি। আমরা কি করব কিশোর? নীলগাড়িটা চিনেছ? জবাব না দিয়ে প্রশ্ন করলো কিশোর। আরেকবার তীক্ষ্ণ চোখে দেখল রবি। না, আগে দেখেছি বলে মনে পড়ে না। কার্নিভালের সবার গাড়ি এর চেয়ে বড়, টেলার টানতে হয় তো। বেশ, মাথা কাত করলো কিশোর। আমরা দুজন এখানে থাকছি, বেড়াল নিয়ে রবিন যাক। কয়েক মিনিট পর আমরা একজন গিয়ে কাছে থেকে দেখব গাড়িটা। হুঁশিয়ার থাকতে হবে আমাদের, যাতে দেখে না ফেলে। চোরটা যাতে বুঝতে না পারে তাকে কেউ সন্দেহ করেছে, পিছু নিয়েছে। কার্নিভালের লোক হলে তোমাকে চিনবেই। আমি গিয়ে কি করব? রবিন জিজ্ঞেস করলো। বেড়াল বিক্রির চেষ্টা করবে, হয়তো কিনবে না সে। না কিনুক, তোমার আসল কাজ হবে তার চেহারা দেখে আসা, জেনে আসা বেড়াল নিয়ে কি করে সে। বেশ, যাচ্ছি। আবার সাইকেলে চাপলো রবিন। বেড়ালটা বগলে চেপে সাইকেল চালিয়ে এসে বাড়ির দরজায় থামলো সে। সাইকেল স্ট্যান্ডে তুলে মিশে গেল ছেলে মেয়েদের চোতে। বড় একটা হলঘরে ঢুকলো। বাচ্চারা গিজগিজ করছে ওখানে। আসবাব বলতে কয়েকটা কাঠের চেয়ার আর একটা লম্বা টেবিল। টেবিলের ওপাশে বসে আছে একজন মানুষ। চেয়ার টেবিলের বেড়ার ওপাশে আত্মগোপন করতে চাইছে যেন। এক এক করে বেড়াল নিয়ে পরীক্ষা করছে। দুঃখিত, বলল সে। এই তিনটে চলবে না। খসখসে কণ্ঠস্বর। বিজ্ঞাপনেই বলেছি কেমন বেড়াল চাই। না, তোমার ওটাও চলবে না, সরি। আরেকটা বেড়াল নিয়ে এগিয়ে গেল একটা ছেলে। হাত বাড়িয়ে বেড়ালটা প্রায় কেড়ে নিল লোকটা। ওরকম জিনিসই পুরস্কার দিতে আবার হারিয়েছে মশা। লোকটার বাহুতে একটা ট্যাটু আঁকা দেখলো রবিন। পাল তোলা একটা জাহাজের ছবি স্পষ্ট। গুড, লোকটা বলল। এই জিনিসই চাই। এই নাও তোমার $100। রবিনের কানে ঢুকলো না যেন কথা। ভাবছে, ওই লোকটা কি কার্নিভালের কেউ? তাহলে নিশ্চয় চিনতে পারবে রবি। ওই ট্যাটু তার চোখে না পড়ার কথা নয়। বাদামি চামড়ার লোক। সোজা তাকালো রবিনের দিকে। এই এই ছেলে, তুমি? দেখি, এদিকে এসো তো। চমকে গেল রবিন। তাকে কি সন্দেহ করলো লোকটা? দুরু দুরু বুকে এগিয়ে গিয়ে বেড়ালটা রাখলো টেবিলে। ওটার দিকে একবার চেয়েই হাসলো লোকটা। ও, মেরামত করা হয়েছে, মন্দ না। আমার বাচ্চারা পছন্দ করবে। এই নাও তোমার টাকা। থ হয়ে গেল রবিন। হাত বাড়িয়ে নিল $100। বিশ্বাস করতে পারছে না। চেয়ে আছে লোকটার দিকে, কিন্তু লোকটা গুরুত্ব দিল না তাকে। আরেকটা ছেলের দিকে তাকালো। টেবিলের কাছ থেকে সরে এলো রবিন। দেখলো টেবিলের ধারে মেঝেতে বেড়ালের স্তূপ। তারটা সরিয়ে রাখা হয়েছে একপাশে। ওটার সঙ্গে ওরকম আরও একটা। খানিক দূরে রাখা আরও দুটো। মশা যেটা পুরস্কার পেয়েছিল অবিকল সেরকম। ধীরে ধীরে পাতলা হয়ে আসছে ভিড়। অস্বস্তি লাগছে রবিনের। বেরিয়ে যাবে না থাকবে, কিছুই তো জানা হলো না এখনো। যাই কি করে? আবার থাকলেও যদি সন্দেহ করে লোকটা। ঝুঁকি নেয় ঠিক করলো সে। থাকবে আরও কিছুক্ষণ। দেখো খোকা, ওরকম বেড়াল চাইনি আমি। নাসরবান্দা একটা ছেলেকে বোঝাচ্ছে লোকটা। দেখতে পাচ্ছি তোমারটা ভালো, কিন্তু আমি অন্য জিনিস চাই। বাচ্চাকে বড়দিনের উপহার দেব। আমার পছন্দ না হলে দি কি করে, তুমিই বলো। ছেলেটাকে চওড়া হাসি উপহার দিল সে। হাত নাড়তে আবার পাল তোলা জাহাজটা চোখে পড়ল রবিনের। কি জিনিস চান বুঝতে পারছি, ছেলেটা বলল। ওই দুটোর মতো তো। একটার খবর আপনাকে দিতে পারি। আমার বন্ধু ডিক টার্নারের কাছে আছে। কার্নিভালে পুরস্কার পেয়েছে।
তাই? বুড়ো কুঁচকে গেল লোকটা, ঠোঁট সামান্য ফাঁক। নিশ্চয় আমার বিজ্ঞাপন দেখেনি। আমার হাতেও আর সময় নেই, শুধু আজকের দিনটাই। গিয়ে তাহলে কথা বলুন ওর সাথে। ছেলেটা বলল, আমাদের বাড়ির কাছেই থাকে, 24 কেলহাম স্ট্রিট। হে, দেরি হয়ে গেল। হঠাৎ যেন তাড়াহুড়ো বেড়ে গেল লোকটার। ক্ষণিকের জন্য তাকালো রবিনের দিকে। জ্বলে উঠল না, নাকি চোখের ভুল? ঠিক বুঝতে পারল না রবিন। অল্প কয়েকটা ছেলে রয়েছে আর ঘরে, ওরা যতক্ষণ থাকে সেও থাকবে, সিদ্ধান্ত নিয়ে ফেলল। আরেকটা ছেলের কাছে একটা লাল কালো ডোরাকাটা কানা বেড়াল কিনলো লোকটা। আর কারো কাছেই নেই ওরকম বেড়াল। হাত নেড়ে সবাইকে বেরিয়ে যেতে বলল লোকটা। বাধ্য হয়ে বেরিয়ে আসতে হলো রবিনকে। সাইকেল নিয়ে তাড়াতাড়ি চলল পাম গাছগুলোর কাছে। অনেকক্ষণ থাকলে, রবি বলল। জানার চেষ্টা করলাম। হাত দিয়ে কপালের ঘাম মুছল রবিন। লোকটা লম্বা, বাদামি চামড়া, বাহুতে একটা পালতোলা জাহাজের ট্যাটু। কার্নিভলের কেউ? পালতোলা জাহাজ? চিবুক ডলল রবি। না, ওরকম কেউ তো নেই। কয়েকজন রাফনেকের হাতে ট্যাটু আছে, তবে জাহাজ নয়। আর চেহারাও না, মেলে না কারোর সাথে। চিন্তিত লাগছে কিশোরকে। কার্নিভলে হয়তো লুকিয়ে রাখে, বলল সে। আর মেকআপ নিয়ে মুখের রং বদলানোও কিছু না। রবিন, রবি গিয়ে ওর গাড়িটা দেখে এসেছে। কোনো সূত্র পাইনি, লাইসেন্স নম্বর লিখে নিয়েছি। আসল কথাটাই বলিনি এখনো কিশোর। ও আমাদের বেড়াল কিনেছে। বাড়ি পড়ল যেন কিশোরের মাথায়। কিনেছে? নকলটা? পকেট থেকে $100 বের করে দেখালো রবিন। এই যে টাকা। ওরকম দেখতে আরো 4টে কিনেছে, তার মধ্যে 3টে আসল মনে হলো। তোমাকে চিনেছে? কি করে? আগে কখনো দেখা হয়নি তো। কাল রাতের চোরটাই না তো? নিজেকেই করলো প্রশ্নটা। যদি সে হয় আর তোমাকে চিনে থাকে, তাহলে আমাদের বোকা বানানোর জন্যই কিনেছে বিড়ালটা। আসল তাহলে 3টে পেয়েছে, রবি বলল। আরো একটার খোঁজ দিল একটা ছেলে। কার্নিভালে নাকি পুরস্কার পেয়েছে। তাকে 24 নম্বর কেলহাম স্ট্রিটে। নাম ডিক টানার। এটাই আসল খবর রবিন, চুটকি বাজালো কিশোর। 3টে কিনেছে। আমার ধারণা 4 নম্বরটা কিনতে যাবে। আমরাও যাব ডিকের বাড়িতে। তার আগে দেখি বেড়াল 3টে নিয়ে লোকটা কি করে। কিশোর, বলে উঠল রবি। শেষে যে ছেলেটা ঢুকেছিল সেও বেরোচ্ছে। ছেলেটার বগলে একটা সাদা বেড়াল, বিক্রি করতে পারেনি। লোকটাকেও দেখা গেল দরজায়। আর কেউ আসছে কিনা বোধহয় দেখতে বেরিয়েছে। নির্জন পথে চোখ বোলালো, তারপর ঢুকে গেল আবার ভেতরে। এসো বলে উঠে দাঁড়ালো কিশোর। কালচে হয়ে আছে ধূসর গোধূলি। পা টিপে টিপে বাড়িটার কাছে চলে এলো ওরা। সাবধানে মাথা তুলে লিভিং রুমের জানালা দিয়ে সাবধানে ভেতরে তাকালো। আগের জায়গাতেই বসা লোকটা। সামনে টেবিলে রেখেছে এখন 3টে কানা বেড়াল, যেগুলো মুসাট্টার মতো দেখতে। একটা বেড়াল হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে শুরু করলো। হ্যাঁ, ওগুলোই পুরস্কার দিয়েছি, ফিসফিসিয়ে বলল রবি। ওই যে 2টো ফেলে রেখেছে, কিশোর বলল। কোণের দিকে দেখো। রবি আর রবিনও দেখল, 2টোই নকল। তার একটা রবিন নিয়ে গিয়েছিল, ফেলে দিয়েছে। আবার বলল কিশোর, তার মানে তোমারগুলোই চায় রবি। হুঁশিয়ার করলো রবিন। তৃতীয় বেড়ালটাও দেখা শেষ করেছে লোকটা, রেখে দিয়েছে টেবিলে। হাতে বেরিয়ে এসেছে ইয়া বড় এক ছুরি। 11। নড়তে ভুলে গেছে যেন ছেলেরা। ছুরি হাতে উঠে দাঁড়িয়েছে লোকটা। আচমকা একটা বেড়াল টেনে নিয়ে পোঁচ মারল, চিরে ফেললো পেট। দ্বিতীয়টার চিরল, তৃতীয়টারও। তারপর টেনে টেনে বের করতে লাগলো ভেতরে তুলা ছোবড়া কাঠের গুঁড়ো। সমস্ত কিছু ছড়াতে লাগলো টেবিলে। ছোবড়া আর
তুলার ভেতর খুঁজতে লাগলো কি যেন। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। ছুরিটা টেবিলে ফেলে হতাশ ভঙ্গিতে বসে পড়ল চেয়ারে। কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে ছেঁড়া বিড়ালগুলোর দিকে। পারলে চোখের আগুনে ভস্ম করে ফেলে। পায়নি, ফিসফিস করে বলল রবিন। না, কিশোর বলল, ডিকেটটার ভেতরে থাকতে পারে। চলো চলো। ও বেরোবে, কুইক। লাফিয়ে উঠে দাঁড়িয়েছে লোকটা। হাত বাড়ালো চেয়ারে রাখা হ্যাটের দিকে। কাছেই হিবিস কাছের গোটা তিনে ঘন ঝোপ। ওগুলোর ভেতরে এসে প্রায় হুমড়ি খেয়ে পড়ল তিনজনে। বেরিয়ে দরজা লাগিয়ে দ্রুত পায়ে এগিয়ে এলো লোকটা। ঝোপের দিকে চোখ তুলেও তাকালো না। লম্বা পা ফেলে হারিয়ে গেল বাড়ির আড়ালে। গাড়ির দরজা বন্ধ করার শব্দ হলো। স্টার্ট নিল ইঞ্জিন। সাঁ করে ছুটে বেরিয়ে গেল নীল গাড়িটা। বেড়াল নিতে যাচ্ছে, রবিন বলল। চলো আমরাও যাই, বলল রবি। আমাদের সাইকেল, ওর গাড়ি। আর কেলহা মিষ্টির এখান থেকে 5 মাইল। তোমাদের কার্নিভলের কাছাকাছি। হতাশ হতাশ দৃষ্টিতে পরস্পরের দিকে তাকালো ওরা। কিছুই করতে পারছি না আমরা, গুঙিয়ে উঠল রবিন। কিশোর, কিছু একটা করো। কি করব? ঝোপ থেকে বেরোলো কিশোর, থমথমে চেহারা। বাড়িটার দিকে চেয়ে হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। পারবো হয়তো। দেখো দেখো, টেলিফোনের তার। বলতে বলতেই দৌড় দিল সে। দরজা দিয়ে ঢুকতে পারল না, তালা লাগানো জানালা। চেঁচিয়ে উঠল রবি। লিভিং রুমের জানালার পাল্লায় ঠেলা দিতেই খুলে গেল। এক এক করে চৌকাঠে উঠে টপাটপ ভেতরে লাফিয়ে পড়ল তিনজনে। ফোনটা কোথায় দেখো, তাগাদা দিল কিশোর। সবখানে খোঁজো। ওই যে কিশোর, হাত তুলে দেখালো রবি। ওই যে ঘরের কোণে মেঝেতে রেখে দিয়েছে। ছুটে গিয়ে হাঁটু গেড়ে বসলো কিশোর। ছো মেরে রিসিভার তুলে কানে ঠেকালো। আস্তে আস্তে করে আবার ক্রোডলে রেখে দিয়ে মাথা নাড়ল। নষ্ট। ফোঁস করে ছাড়ল ফুসফুসে চেপে রাখা বাতাস। হলো না তাহলে, রবিন বলল। জানি না। নিচের ঠোঁটে চিমটি কাটল কিশোর। সাইকেল নিয়ে যেতে পারি, লাভ হবে বলে মনে হয় না। বাড়িতে লোক না থাকলে অবশ্য। না থাকলে কি বসে থাকবে মনে করেছ? তালা ভেঙে ঢুকে নিয়ে যাবে। কাছে পিঠে পাবলিক টেলিফোন নেই, রবি জিজ্ঞেস করলো। গঙিয়ে উঠল কিশোর। তাই তো, আমার মগজ ভোতা। কথা শেষ না করেই থেমে গেল। বাইরে পায়ের শব্দ। এগিয়ে আসছে। তাড়াতাড়ি গিয়ে জানালা দিয়ে উকি দিল রবিন। ঝট করে মাথা নুয়ে ফেললো আবার। প্রায় সঙ্গে সঙ্গেই ফিরে এসে জানালো লোকটা ফিরে এসেছে। চলো বেরিয়ে যাই, উদ্বিগ্ন হয়ে বলল রবি। সময় নেই, মৃদু কাঁপছে রবিনের কণ্ঠ। আঙুল তুলে দরজা দেখালো কিশোর। পেছনের ঘরে ঢোকার। দৌড়ে গিয়ে ঢোকার সময় ধাক্কাধাক্কি লাগিয়ে দিল ওরা। আগে ঢুকলো রবি, পেছনে রবিন, সবার শেষে কিশোর। ছোট ঘর, আসবাবপত্র কিছু নেই। জানালায় খড়খড়ির জন্যে আলো আসতে পারছে না। তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে দিয়ে ওটা ঘেঁষে দাঁড়ালো ওরা। লিভিং রুমের দরজা খোলার শব্দ হলো, বন্ধ হলো। দীর্ঘ নীরবতা। তারপর ছেলেদের চমকে দিয়ে খলখল করে হেসে উঠল লোকটা। খসখসে গলায় বলল, খুব চালাক না? অতি চালাকের গলায় দড়ি, ভুলে গেছো? একে অন্যের দিকে তাকালো ওরা। আবার শোনা গেল হাসি। তিনটে মাথা জানালায়। ভেবেছ দেখিনি? আরো সাবধানে উকি দেওয়া উচিত ছিল। তোমাদের অনেক আগে দুনিয়ায় এসেছি বাছারা। চোখ পেকেছে, কান পেকেছে। বুদ্ধ, বোকামির শাস্তি পাবে এখন। দরজায় তালা লাগানোর শব্দ হলো। তারপর আরেকটা ভারী ধাতব শব্দ। লোহার দণ্ড আড়াআড়ি ফেলে পাল্লা আটকানো হয়েছে, যাতে তালা ভাঙলেও দরজা খুলতে না পারে। নাও থাকো এখন, বলল খসখসে কণ্ঠ। একটা কথা মনে রেখো, আর আমার ধারে কাছে আসবে না। হাসলো না আর। দূরে সরে গেল পদশব্দ। দড়াম করে বন্ধ হলো সামনের দরজা। ভারী নীরবতা যেন
চেপে বসলো ছোট্ট বাড়িটার উপর। জানালা, বলল কিশোর। গিয়ে খড়খড়ি তুলেই থমকে গেল। শিক লাগানো, বিড়বিড় করলো। নিশ্চয় এটা ঘড়ি মেকারের স্টোর রুম ছিল। জানালা খুলে চেঁচাই, রবিন বলল। গলা ফাটিয়ে চেঁচালো ওরা। কেউ শুনল না, কেউ এলো না। রাস্তা অনেক দূরে, বাড়িঘর আরো দূরে। ওদের চিৎকার কারো কানে গেল না। কয়েক মিনিট পর পা ছড়িয়ে মেঝেতেই বসে পড়ল রবি। জানালা খোলায় ঘরে আলো এসেছে। এই প্রথম চোখে পড়ল আরেকটা দরজা। ছুটে গেল কিশোর, লাভ হলো না। ওটাও শক্ত করে আটকানো, তালা দেয়া। আমাদের দৌড় এখানেই শেষ, হতাশ কণ্ঠে বলল রবি। বেড়ালটা নিয়ে যাবে সে, আটকাতে পারবো না। এখনো আশা আছে, বলে উঠল কিশোর। দিনের স্প্রে, মুসা আমাদের বিপদ সংকেত পাবে। পকেট থেকে খুদে হোমারটা বের করলো গোয়েন্দা প্রধান। মুখের কাছে এনে জোরে জোরে বলল, সাহায্য, সাহায্য। খুব মৃদু গুঞ্জন শুরু করলো যন্ত্রটা। লাল আলো জ্বলবে এখন মুসার হোমারে, বলল কিশোর। সত্যিই শুনবে তো? তিনজনে একই কথা ভাবছে। সাহায্য করতে আসবে ওদেরকে? ডান্ডার উপরে বসে আছে মুসা। পর্বত থেকে আসা কনকনে ঠান্ডা বাতাস সূচের মতো বিচ্ছে চামড়ায়, কাপ তুলে দিচ্ছে গায়ে। আকাশ মেঘলা থাকায় সন্ধ্যার আগেই সন্ধ্যা নামছে। প্রবেশপথের লোকজন এখন শুধু ছায়া। যারা যারা বেরিয়েছে তাদের একজনকেও ফিরতে দেখেনি। অথচ কার্নিভলে শো শুরু হতে আর মাত্র ঘন্টাখানেক বাকি। গেল কোথায় সবাই? কিশোর, রবিন আর রবি বা কোথায় গেল? কার্নিভল খোলার আগেই তো রবির ফেরার কথা। কিশোর আর রবিনেরও এত দেরি করার কথা নয়। অন্তত একটা মেসেজ তো পাঠানো উচিত ছিল। উদ্বিগ্ন হলো মুসা। মাঝে মাঝে কিশোর এমন আচরণ করে না, রাগ লাগে তার। কোথায় যাচ্ছে বলে গেলে কি ক্ষতি হতো বাবা? না, সব কাজ শেষ করে সফল হয়ে এসে তারপর বলা, যত সব। তার এসব নাটকীয়তার কারণে আগে অনেকবার বিপদে পড়েছে তিন গোয়েন্দা। তাও স্বভাব বদলাতে পারে না। গিয়ে খোঁজ করবে, করাই উচিত। মাটিতে নামলো মুসা। ফ্যান হাউজের বিশাল মুখটা তার দিকে চেয়ে যেন ব্যঙ্গ করে হাসছে এই ভর সন্ধ্যাবেলা। দ্রুত ওঠার দ্রুত ওটার পাশ কাটিয়ে এসে মাথা গলিয়ে দিল বেড়ার পুকুরে। কার্নিভালে নাগরদোলার ঘোড়াগুলোর ক্যানভাস সরানো হয়েছে, বাজনা বাজছে। বুঝে পাওয়া গেল না রবিকে। ঠোঁট কামড়ালো মুসা। কোথায় গেছে? কানা বেড়াল কেনার বিজ্ঞাপন দিয়েছে যে, তার বাড়িতে দুজনকে নিয়ে যায়নি তো কিশোর? কিন্তু তাহলেও কি এত দেরি করার কথা? হয়তো জরুরি কোনো কাজে আটকে গেছে। মনকে বোঝালো মুসা, আসবে। কার্নিভাল খোলার আগেই চলে আসবে। আর এসেই প্রথমে মোছাকে খুঁজবে, তার রিপোর্ট শুনতে চাইবে। তাকে না পেলে চিন্তা করবে। এই সময় মনে পড়ল হোমারটার কথা। পকেটেই তো রয়েছে। বিপদে পড়লে জরুরি সংকেত পাঠাবে কিশোর। তাড়াতাড়ি পকেট থেকে যন্ত্রটা বের করলো মুসা। না, নীরব, লাল আলো জ্বলছে না। 12। মেঝেতে বসে মুখ তুলে গোয়েন্দা প্রধানের দিকে তাকালো রবি। সিগন্যাল কত দূর যাবে কিশোর? 3 মাইল। বলেই আরেকবার ঘুমিয়ে উঠল কিশোর। ওহো, কার্নিভাল এখান থেকে 5 মাইল। মুসা আমাদের সংকেত পাবে না। আবার একে অন্যের দিকে তাকালো ওরা। আবার চেঁচালে কেমন হয়? রবিন পরামর্শ দিল। কেউ না কেউ এক সময় না এক সময় আমাদের চিৎকার শুনতে পাবেই, যদি ততক্ষণ গলায় জোর থাকে আমাদের, বলল কিশোর। শোনো, বেরোনোর উপায় আমাদেরকেই করতে হবে। বিশেষজ্ঞরা বলেন এমন কোনো ঘর নেই চেষ্টা করলে যে তা থেকে বেরোনো যায় না। কোথাও না কোথাও দুর্বলতা থাকেই। যেটা পাই কিনা সেটা পাই কিনা খুঁজে দেখি। কিন্তু কোথায় খুঁজবো? রবি বলল। হয়তো কিছু একটা মিস করেছি আমরা। রবিন, দেয়ালগুলো দেখো তুমি। পাইপ গেছে যেখান দিয়ে, সেসব জায়গা ভালো মতো
দেখবে, আমি জানালাগুলো দেখছি। রবি, তুমি দরজা দেখো, কোণের আলমারিটাও বাদ দেবে না। নতুন উদ্যমে কাজে লাগলো ওরা। কিন্তু অল্পক্ষণ পরেই আবার দমে গেল রবি। দরজাগুলো আগের মতোই লাগালো লাগলো তার কাছে। কোথাও দুর্বলতা পেল না, দেয়ালে কিছু পেল না রবিন। থামলে কেন? চালিয়ে যাও, উৎসাহ দিল কিশোর। চালিয়ে যাও, কিছু না কিছু পাওয়া যাবেই। জানালার প্রতিটি ইঞ্চি পরখ করছে গোয়েন্দা প্রধান। চার হাত পায়ে ভর দিয়ে এখন দেয়ালের নিচের অংশ দেখছে রবিন। আলমারির ভেতরে খুঁজছে রবি। হঠাৎ চেঁচিয়ে উঠল, দেখে যাও, দেখে যাও। হাতে এক পাতা টাইপ করা কাগজ আলমারিতে পেয়েছে। কার্নিভালের ইনিট ইটিন র্যাবি ইটিন র্যারি, কোথায় কোথায় যাবে, কোনখান থেকে কোনখানে সেই তালিকা। আমাদেরটার ক্যালিফোর্নিয়ার পুরো শিডিউল রয়েছে। তাহলে এই লোকটা তোমাদের কার্নিভালেরই কেউ। নিজের যুক্তি সপক্ষে প্রমাণ পেয়ে খুশি হলো কিশোর। কিংবা ওদের কার্নিভালকে অনুসরণ করছে, অন্য যুক্তি দেখালো রবিন। রবি, জিজ্ঞেস করলো কিশোর, লোকটার গলা চিনেছ? কথা যে বলল, চেনা চেনা লাগলো। না, কখনো শুনিনি। মিনিট খানেক চুপ করে রইল কিশোর। ভাবল, গলাও হয়তো নকল করেছে। খসখসে ভাবটা কেমন যেন মেকি। রবি আর রবিন দুজনেই গিয়ে আলমারিতে খুঁজতে লাগলো আবার। কয়েকটা তাকে মলাটের বাক্স আর পুরনো হার্ডবোর্ড বোঝাই। এক তাকে অদ্ভুত একটা পোশাক পেয়ে টেনে বের করলো রবিন। দেখো তো, এটা কি? আমি চিনতে পারলাম না। কালো কাপড়ে তৈরি আলখেল্লার মতো একটা পোশাক, তবে ঢোলা নয়, আটো। কাঁধের সঙ্গে জোড়া দেয়া হুড, তাতে মাথা, কান, গাল সব ঢেকে যায়, শুধু মুখের সামনের দিকটা খোলা থাকে। ভুরু কোচকালো কিশোর। কার্নিভালের পোশাক টোশাক না তো রবি? অবাক হয়ে পোশাকটা দেখছে রবি। নীরবে এগিয়ে এসে হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। ইতিমধ্যে তাক থেকে একজোড়া জুতো বের করলো রবিন। ওগুলো অদ্ভুত, কালো ক্যানভাসে তৈরি, রবারের সোল, তলাটা বিচিত্র, অনেকটা স্যাকশন ক্যাপের মতো দেখতে। দেখে আরো অবাক হলো রবি। কি, চিনেছ? কিশোর জিজ্ঞেস করলো। মাথা নাড়ল রবি। আমাদের কার্নিভালে কেউ পড়ে না, কিন্তু আবার মাথা নাড়ল সে। বলতে দ্বিধা করছে, ঠিক শিওর না, তবে যদ্দূর মনে পড়ে মাসি মানব টিটানব পরতো ওরকম পোশাক। কি মানব? রবিন অবাক। মাসি মানব। আমি তখন ছোট, নানির কাছে থাকি। শিকাগোর এক ছোট সার্কাসে পার্ট টাইম কাজ করতো বাবা। টিটানব শো দেখাতো তখন ওই সার্কাসে। তার শো আমি দেখেছি। বেশি দিন থাকতে পারিনি ওখানে। চুরির দায়ে চাকরি যায়, পরে শুনেছি জেলে গেছে। হয়তো আরো চুরি করে ধরা পড়েছিল পুলিশের হাতে। জেল? কিশোর বলল। ট্যাটু আঁকা লোকটার সঙ্গে তার চেহারার মিল আছে? চেহারা মনে নেই, তবে বয়সের মিল আছে। মাছি মানবের পোশাক ছাড়া দেখিনি তো কখনো। এই পোশাকটা কি ঠিক ওরকম? হ্যাঁ, জুতোগুলো এরকম জুতো ছাড়া খেলা দেখাতে পারে না মাছি মানবেরা। তলায় ফ্যাকশন ক্যাপ দেখছো না? উঁচু দেয়াল বেয়ে উঠতে কাজে লাগে, প্রায় যে কোনো দেয়াল। কিন্তু রবির কথাই কানে ঢুকছে না কিশোরের। আনমনে বিড়বিড় করলো, সেদিনের সেই বুড়ো চোর পার্ক পার্ক থেকে গায়েব হয়ে গেল উঁচু বেড়া ডিঙিয়ে। তুড়ি বাজালো, ঠিক মাসি মানবের পক্ষেই সম্ভব। জন্তু জানোয়ারও সামলাতে পারত টিটানব। আরেকটা জরুরি তথ্য জানালো রবি। সিংহ জলদি বেরোতে হবে এখান থেকে, মাথা ঝাড়া দিল কিশোর। নইলে বেড়ালটা হাতিয়ে নিয়ে যাবে চলে, আর ধরা যাবে না। চেঁচাও চেঁচাও, ফাটিয়ে ফেলো গলা। জানালার কাছে সমবেত হয়ে আবার চিৎকার শুরু করলো ওরা।
ইস, এখনো আসছে না কেন কিশোরেরা? উৎকণ্ঠা বাড়ছে মুসার। শেষে আর থাকতে না পেরে মনস্থির করে ফেলল খুঁজতেই বেরোবে। আধ ঘন্টা পর সাইকেল চালিয়ে সালভেজ ইয়ার্ডে ঢুকলো সে। সন্ধ্যা ঘনিয়েছে। বরিশকে দেখা গেল ছোট ট্রাকটা থেকে মাল নামাচ্ছে। নামানো প্রায় শেষ। সাইকেল থেকে না নেমেই জিজ্ঞেস করলো মুসা, বরিশ ভাই, কিশোর আর রবিনকে দেখেছেন? না তো, সারাদিনই দেখিনি। কিছু হয়েছে? বুঝতে পারছি না। আমি মুসা, হাত তুলল বরিশ। কিসের আওয়াজ? তোমরা ঢুকেছ নাকি? ভোমরা ঢুকেছে নাকি তোমার পকেটে? উত্তেজিত না থাকলে আগেই খেয়াল করতো মুসা। ভুলতায় কামড়ালো যেন তাকে। ঝট করে পকেটে হাত ঢুকিয়ে বের করে আনলো যন্ত্রটা, সিগনাল। চেঁচিয়ে উঠল সে, বরিশ ভাই, বিপদে পড়েছে ওরা, জলদি চলুন। একটাও প্রশ্ন করলো না আর বরিশ। প্রায় লাফিয়ে গিয়ে উঠল ট্রাকের ড্রাইভিং সিটে। সাইকেল রেখে মুসা গিয়ে বসলো তার পাশে। ইয়ার্ডের গেট দিয়ে ছুটে বেরোলো ট্রাক। মুসার হাতে হোমার। দিক নির্দেশক দিক নির্দেশ করছে কাটা। পথ বাতলে দিতে লাগলো বরিশকে। বায়ে বরিশ ভাই, আবার বায়ে, এবার সোজা। পথের উপর বরিশের দৃষ্টি। মুসার নজর যন্ত্রের ডায়ালে। উড়ে যেতে পারলে যন্ত্রের কাঁটা একদিকেই নির্দেশ করত। যেহেতু মাটি দিয়ে যেতে হচ্ছে, পথ সরাসরি যায়নি, ঘোরাঘুরি হচ্ছে, ফলে কাঁটাও একবার ডানে একবার বায়ে সরছে। বলে যাচ্ছে মুসা, ডানে বরিশ ভাই, বায়ে, আবার বায়ে, এবার ডানে। ধীরে ধীরে বাড়ছে যন্ত্রের শব্দ। এখানেই, মুসা বলল, কাছাকাছি হবে কোথাও। নির্জন একটা পথে এসে পড়েছে ট্রাক। এই সন্ধ্যাবেলা একটা লোককেও দেখা গেল না রাস্তায়। ধীরে চালাচ্ছে এখন বরিশ। মুসার নজর পথের দুপাশে। কাউকে দেখলো না। কোনো নড়াচড়া নেই। আবার তাকালো কাটার দিকে। ডানে বরিশ ভাই, এখানে আছে কোথাও। কিছু তো দেখছে না মুসা। উদ্বেগে ভরা বরিশের কণ্ঠ। দাঁড়ান দাঁড়ান, চেঁচিয়ে উঠল মুসা, পেছনে যান। বেশি এগিয়ে গেছি। গ্যাস করে ব্রেক কষল বরিশ। ট্রাকটা পুরোপুরি নিশ্চল হওয়ার আগেই ব্যাক গিয়ার দিল। বিকট শব্দে প্রতিবাদ জানালো ইঞ্জিন। পিছাতে শুরু করলো গাড়ি। পথ থেকে দূরে ছোট ইটের বাড়িটা দেখালো মুসা। বরিশ ভাই, আমার মনে হয় ওখানে। গাড়ি পার করে লাফ দিয়ে নামলো বরিশ। মুসাও নামলো। বাড়িটার দিকে দৌড় দিল দুজনে। কয়েক মিনিট পর হাসি মুখে বেরিয়ে এলো কিশোর, রবিন আর রবি। দরজা ভেঙে ফেলেছে বরিশ আর মুসা মিলে। খাইছে, হেসে বলল মুসা। কিশোর, তোমার দিনী 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 স্প্রে। হ্যাঁ, দিনী দিনী। বাংলা শব্দটা কিছুতেই উচ্চারণ করতে না পেরে রেগে গেল মুসা। ধ্যাত তোর, নিকুচি করে দিনী ফিনির। সহজ নাম রাখো। হ্যাঁ, যা বলছিলাম, হোমারটা সত্যি কাজে লাগলো। এত তাড়াতাড়ি। এই, কে তোমরা? ধমকের সুরে বলে উঠল কেউ। ফিরে তাকালো ওরা। রাস্তার দিক থেকে আসছে ছোটখাটো একজন মানুষ। কাছে এসে আবার ধমক দিল, এখানে কি? হায় হায় রে, আমার দরজা টরজা সব ভেঙে ফেলেছে। আদালতে পাঠাবো আমি তোমাদেরকে। জেলের ভাত খাওয়াবো। লোকটার মুখোমুখি হলো কিশোর। শান্ত কণ্ঠে বলল, সরি স্যার, ইচ্ছে করে ভাগিনি। একটা বাজে লোক আমাদের এখানে এনে বন্দি করেছিল। বাইরে থেকে তালা লাগিয়ে চলে গেল। বহুত চিল্লাচিল্লি করেছি, কেউ শোনেনি। লোকটার হাতে ট্যাটু আঁকা, পালতোলা জাহাজের ছবি, কালো চামড়া। কোন দেশি বলতে পারবো না। চেনেন? আপনার ভাড়াটে আটকে রেখেছে। ট্যাটু? কি বলছো তুমি ছেলে? বৃদ্ধ বলল, আজ সকালে এক ভদ্রলোককে ভাড়া দিয়েছি। দেখে তো সহজ সরল মানি লোক মনে হলো। বুড়ো মানুষ, কোথায় নাকি সেলসম্যানের চাকরি করে। ট্যাটু তো দেখিনি। যাই হোক, ব্যাপারটা রহস্যময় মনে হচ্ছে। পুলিশে রিপোর্ট করব আমি। হ্যাঁ, তাই করুন স্যার। পুলিশকেই জানানো দরকার। দেরি না করে এখনই যান প্লিজ। মাথা ঝাঁকালো লোকটা। দ্বিধা করলো। ঘুরে আবার ফিরে চাইলো। তারপর আবার ঘুরে হাঁটতে শুরু করলো রাস্তার দিকে। লোকটা কিছু দূর এগিয়ে গেলে কিশোর বলল, চলো আমরাও যাই।
তাড়াতাড়ি করলে এখনো হয়তো ধরা যায় ব্যাটাকে। বলিস ভাই, 24 নম্বর কেলহাম স্ট্রিট, কুইক। 13। সাগরের ধারে পুরানো বড় বড় সব বাড়ি, পথের দুধারে গাছপালা, কড়া রোদেও নিশ্চল ছায়া, নিশ্চয় ছায়া ছায়া থাকে। নীল গাড়িটা দেখলো না ছেলেরা? জানতাম বেটাকে ধরা যাবে না, নিরাশ কণ্ঠে বলল মূসা। হ্যাঁ, অনেক দেরি করিয়ে দিল, সুর মেলালো মূসা। কোনো কারণে ওর দেরি হলেই বাঁচি, আশা করল কিশোর। পথের মাথায় ওই বাড়িটাই বোধহয় 24 নম্বর। ইস, অন্ধকারও হয়ে যাচ্ছে। যান, এগোন। 3 তলা সাদা একটা বাড়ি, চারপাশে বড় বড় গাছ, বাগানে ফুলের বেড, ড্রাইভওয়েতে একটা গাড়ি, সেই নীল গাড়িটা নয়। মন নিয়ে সেদিকে চলল বরিশ। এই সময় আলো জ্বলল বাড়ির ভেতরে। এইমাত্র এলো। কিশোর তাকিয়ে আছে সেদিকে। লোকজন কে আছে দেখতে চায়। বাড়ির সামনে এসে গাড়ি রাখলো বরিশ। মহিলা কণ্ঠের চিৎকার শোনা গেল বাড়ির ভেতর থেকে। চোর চোর, ধরো ধরো! এক ঝটকায় টাকের দরজা খুলে লাফিয়ে নামলো বরিশ। ছেলেরাও নামলো হুড়াহুড়ি করে। মূসা চেঁচিয়ে বলল, নিশ্চয় ট্যাটুওয়ালা। দৌড় দিয়েছে বরিশ। পেছনে ছেলেরা ছুটল। এক নাগারে চেঁচিয়ে চলেছেন মহিলা। দেয়ালে ধাক্কা খেয়ে যেন দাঁড়িয়ে গেল মূসা। হাত তুলে দেখালো বাড়ির একপাশে। আবছা অন্ধকারে সবাই দেখল খাড়া দেয়াল বেয়ে নেমে আসছে একজন মানুষ। কি ধরে নামছে সেই জানে। কয়েক ফুট বাকি থাকতে লাফিয়ে নামলো মাটিতে, জানালা দিয়ে আসা আলোর মাঝে। কোনো ভুল নেই সেই লোকটা। বগলে লাল কালো ডোরাকাটা কানা বেড়াল। ও বেটাই, চেঁচালো রবিন। বেড়ালটা পেয়ে গেছে। ধরো ধরো চোরটাকে! রাগে চিৎকার করে উঠল রবি। রবির গলা শুনে ফিরে তাকালো লোকটা। ছেলেদের দেখলো, বরিশকে দেখলো, তারপর ঘুরে দিল দৌড়। এক দৌড়ে গিয়ে ঢুকে গেল বাড়ির পেছনে গাছপালার ভেতরে। খেপা ষাঁড়ের মতো গো গো করতে করতে পিছু নিল বরিশ। কিন্তু বিশাল দেখি ব্যাভারিয়ানের তুলনায় লোকটা অনেক দ্রুতগতি। বরিশ আর ছেলেরা গাছের জটলার ভেতরে থাকতেই রাস্তায় উঠে গেল সে। বরিশকে ছাড়িয়ে গেল মূসা। রাস্তায় উঠল। পেছনে হাঁপাতে হাঁপাতে আসছে অন্যেরা। সবাই দেখল রাস্তার পাশে রাখা নীল গাড়িটাতে উঠল চোর। ইঞ্জিন স্টার্ট নিল। সা করে বেরিয়ে গেল গাড়ি। না, পারলাম না। দাঁড়িয়ে পড়ল মূসা। গেল পাশে এসে দাঁড়ালো রবি। যাবে কোথায়? আশা ছাড়তে পারছে না রবিন। লাইসেন্স নম্বর আছে, পুলিশ খুঁজে বের করে ফেলবে। তাতে সময় লাগবে নথি। গোয়েন্দা প্রধানের কণ্ঠে হতাশার সুর। তবে তাড়াতাড়িতে কোনো সূত্র ফেলে গিয়ে থাকতে পারে। চলো, বাড়ির ভেতরে চলো, দেখি খুঁজে। বাড়ির কাছে এসে দেখলো সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছেন একজন সুন্দরী মহিলা, পেছনে একটা ছেলে। দলটাকে দেখে সতর্ক হলেন তিনি, চোখে সন্দেহ। চোরটাকে চেনো তোমরা? চিনি ম্যাডাম, কিশোর বলল। পাজি লোক, এ বাড়িতে আসবে জানতাম, তাই পিছে পিছে এসেছি। দেরি না হলে। তোমরা চোর ধরতে এসেছো? বিশ্বাস করতে পারছেন না মহিলা। ওরকম একটা ক্রিমিনালকে? তোমরা তো ছেলে মানুষ। কালো হয়ে গেল কিশোরের চেহারা। এই ছেলে মানুষ কথাটা শুনলে মেজাজ খারাপ হয়ে যায় তার। বয়স কম হলেই যেন বুদ্ধিশুদ্ধি থাকতে নেই, ক্ষমতা থাকতে পারে না, অবহেলার যোগ্য। আমরা ছেলে মানুষ, সন্দেহ নেই ম্যাডাম। ইচ্ছে থাকলেও কণ্ঠের ঝাঁজ পুরোপুরি চাপতে পারল না সে। কিন্তু অনেক বুড়ো মানুষের চেয়ে আমরা অভিজ্ঞ, অন্তত চোর ধরার ব্যাপারে। শুধু চোর নয়, ঝানু ঝানু ডাকাত ধরেছি। আপনি নিশ্চয় মিসেস ড্যানার? তুমি কি করে নাম জানলে? মহিলা অবাক। চোরটা যে এখানেই আসবে জানতাম। মহিলার প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না কিশোর। তার কপাল ভালো, আটকে ফেলেছিল আমাদেরকে। এখানে এসে ওকে পাবো তাই আশা করিনি। তা আপনি বোধহয় এই এলেন? হ্যাঁ, ডিককে নিয়ে বাইরে বেরিয়েছিলাম, কয়েক মিনিট আগে এসেছি। এসেই উপরে চলে গেল সে। গিয়েই চিৎকার শুরু করলো।
10-11 বার, 10-11-র বেশি না ছেলেটার বয়স। বলল, চিৎকার করব না তো কি? সিঁড়িতে দেখি চোরটা ঘাপটি মেরেছিল। আমাকে দেখেই নেমে এসে আমার হাত থেকে বেড়ালটা কেড়ে নিল। ওটা নিয়েই বেরিয়েছিলে নাকি? জিজ্ঞেস করলো কিশোর। হ্যাঁ, পুরস্কার পেয়েছি তো, বন্ধুদের দেখাতে নিয়ে গিয়েছিলাম। এই জন্যই। বোঝা গেল। মাথা দোলালো কিশোর। এজন্যই এত দেরি করেছে। খুঁজেছে, বেড়ালটা পায়নি, বসেছিল। যেই তোমার হাতে দেখেছে, খাবলা মেরে নিয়ে পালিয়েছে। ডিকের হাত থেকে নিয়ে নামছিল, আমাকে দেখে আবার উঠে গেছে। মিসেস টার্নার বললেন। বোধহয় দোতলার জানালা দিয়ে বেরিয়ে দেয়াল বেয়ে নেমেছে, মুসা বলল। মাসিবানবের মতো, যোগ করল রবিন। ডিক জিজ্ঞেস করল কিশোর, বেড়ালটার ভিতরে কিছু পেয়েছো? ছিল? কি করে জানবো? আমি কি খুলেছি নাকি? কথাটা ঠিক। কেন খুলতে যাবে ডিক? যা দরকার নিয়ে পালিয়েছে। আফসোস করল রবিন। আর শয়তানটাকে খুঁজে পাবো না। লাইসেন্স নম্বর তো আছে, মুসা বলল। পাবো না কেন? পেতে সময় লাগবে মুসা। একই কথা আরেকবার বলল কিশোর। এখন এখন আর আমাদের কিছু করার নেই, বাধা দিয়ে বলল বরিশ। পুলিশকে ফোন করো। পুলিশকে? কিশোরের ইচ্ছে নেই। কিন্তু বরিশ ভাই। কোনো কিন্তু নয়। এখনই যাও, ফোন করো। লোকটা আস্ত বদমাস। কখন যে কি করে বসে ঠিক নেই। পুলিশকে অবশ্যই জানানো দরকার। রবিন ও বরিশের সঙ্গে একমত হয়ে বলল, ঠিকই কিশোর, এখন আর আমাদের কিছু করার নেই। করো না, মুসাও বলল। মিস্টার ফ্লেসারকেই ফোন করে সব কথা বলো। দীর্ঘশ্বাস ফেলল কিশোর। ঝুলে পড়ল কাঁধ। বেশ। হাতের তালু চুলকালো সে। মিসেস টার্নার, আপনার ফোনটা ব্যবহার করা যাবে? নিশ্চয়, করো। দল বেঁধে ঘরে ঢুকলো সবাই। কিশোর ফোন করলো থানায়। পুলিশ চিফ ইয়ান ফ্লেচারকে পাওয়া গেল। শুনে বললেন, আসছেন। লাইন কেটে রিসিভার হাতে রেখেই রবিনকে বলল কিশোর, এক কাজ করো না, তোমার বাবাকে ফোন করে জিজ্ঞেস করো কার্নিভালের কোনো কর্মচারী অনুপস্থিত কিনা। অনুপস্থিত? কি সাংঘাতিক! কিশোর, তোমাকে আগেই বলেছি, ওরকম ট্যাটু ওলা কেউ নেই আমাদের কার্নিভালে। ছদ্মবেশ নেওয়া কঠিন কিছু নয়। হাতের ট্যাটু ঢেকে রাখাও সহজ। ও, ঠিক আছে, করছি। বাবাকে পাওয়া মুশকিল হবে। শোয়ের সময় এখন, নিশ্চয়ই খুব ব্যস্ত। তবু দেখি। হ্যাঁ, দেখো, রবিন বলল। ডায়াল করে রিসিভার কানে ধরে রইল রবি। ওপাশে রিং হয়েই চলেছে, ধরছে না কেউ। বললাম না, পাওয়া যাবে না। অফিসে নেই। বক্স অফিসে বলে দেখি, ডেকে আনতে পারে কিনা। পুলিশের সাইরেন শোনা গেল। রিসিভার তখনও কানেই ঠেকিয়ে রেখেছে রবি। বাড়ির বাইরে এসে থামলো গাড়ি। কয়েকজন পুলিশ নিয়ে ঢুকলেন ইয়ান ফ্লেচার। সংক্ষেপে তাকে সব জানালো ছেলেরা। যাক, নম্বর রেখে কাজের কাজ করেছ, চিফ বললেন। পাওয়া যাবে। তা বিড়ালগুলো কেন চায় বুঝেছ? না স্যার, রবিন বলল। ভেতরে দামি কিছু থাকতে পারে, বলল মুসা। কিশোরের ধারণা স্মাগলিং কেস। মাথা ঝোঁকালেন চিফ। অসম্ভব না। ঠিক আছে, সীমান্ত রক্ষীদের হুঁশিয়ার করে দিচ্ছি। নীলগাড়িটা আর কানাবিড়াল দেখলেই যেন আটকায়, বলেই বেরিয়ে গেলেন তিনি। তখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে রবি। কিশোর চুপ করে আছে। বেড়ালের ভেতর কি আছে জানার আগেই পুলিশ ডাকতে হলো বলে তার মন খারাপ। পুলিশকে সব জানিয়ে চমকে দেয়া আর হলো না। এত দেরি লাগছে? রেখো না, চেষ্টা করো। আবার ডায়াল করলো রবি। কিছুক্ষণ পর ফিরে এলেন ফ্লেচার, আগের চেয়ে গম্ভীর। কিসে হাত দিয়েছ জানো না তোমরা? খবর নিতে গিয়ে জানলাম ওরকম একটা লোক, হাতে ট্যাটু আঁকা, গত সপ্তাহে ব্যাংক ডাকাতি করে পালিয়েছে। $7 লাখ নিয়ে গেছে। নিশ্চয় সান মেটিওতে, তাই না স্যার? ইয়ান ফ্লেচার বলার আগেই বলে ফেলল কিশোর। তুমি কি করে জানলে? কিশোরের দিকে তাকিয়ে রইলেন চিফ। কার্নিভালে আগুন স্যার।
সান মেটিওতে লেগেছিল। আমার স্থির বিশ্বাস ওই বেড়াল চোর রবিদের কার্নিভালের কেউ। ডাকাতির পর আগুন লাগার জন্যে সেই দায়ী। তুমি শিওর? শিওর। কাকতালীয় ঘটনা এত বেশি ঘটতে পারে না। আপনি কার্নিভালে গিয়ে? পেয়েছি কিশোর, বলে উঠল রবি। বাবাকে পেয়েছি। বাবার সঙ্গে কথা বলছে রবি। চুপ করে শুনছে সবাই। কি জবাব আসে শোনার জন্যে অধীর। একজন পুলিশ এসে ডাকতে আবার বেরিয়ে গেলেন চিফ। হ্যাঁ বাবা, কি সাংঘাতিক। রবি বলছে, আমি দুঃখিত বাবা। সবাই আছে? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। রিসিভার রেখে দিয়ে কিশোরের দিকে ফিরল সে। বাবা বলছে, আমি ছাড়া সবাই আছে এখন। শো শুরু হয়েছে। এখন যেতে হচ্ছে এখনই যেতে হচ্ছে আমাকে। গিয়ে খাওয়ার সময়ও পাবো না। গ্যালারিতে ঢুকতে হবে। খাওয়ার কথায় চমকে উঠল মূসা। খাইছে রে, খাইছে। এতক্ষণ না খেয়ে আছি, মনেই ছিল না। হায় হায় হায়, নারী তো সব হজম। কিশোর ছাড়া সবাই হাসল। সে গভীর চিন্তায় নিমগ্ন। ফিরে এলেন চিপ। জানালেন গাড়িটা পাওয়া গেছে। এখান থেকে মাত্র 4 ব্লক দূরে রাস্তার পাশে বিড়ালটাও ছিল গাড়িতে, পেট কাটা। ভেতরে কিছু নেই, ঘাসের উপর চাকার দাগ। হয় চোরটা আরেকটা গাড়ি রেখে এসেছিল ওখানে, নয়তো অন্য কোনো গাড়ি এসে নিয়ে গেছে। মনে হচ্ছে দেওয়ার দরকার পেয়ে গেছে। যত তাড়াতাড়ি পারে রকি বিচ থেকে পালানোর চেষ্টা করবে এখন। তবে পুলিশও সতর্ক, পালাতে দেবে না, ধরা পড়বেই। সময় লাগবে আর কি। কিশোরের দিকে তাকালেন। তোমাদের আর কিছু করার নেই, বাড়ি চলে যাও।